যারা দেখছেন আপনাদের সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 বা দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 16 বা 16তম আদেশ সম্পর্কে। এই 16তম আদেশটি আমাদের প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে খুব বেশি প্রয়োগ হয় না, একেবারেই হয় না তা বলা যাবে না, তবে সেটা কদাচিৎ। কেননা এই আদেশটি হচ্ছে সাক্ষীর প্রতি সমন এবং সাক্ষীর উপস্থিতি সম্পর্কিত। অর্থাৎ আদেশটির শিরোনামই হচ্ছে সাক্ষীর প্রতি সমন এবং সাক্ষীর উপস্থিতি, সমনিং অ্যান্ড অ্যাটেন্ডেন্স অফ উইটনেসেস। তো এখান থেকে এমসিকিউ প্রশ্ন এরকম হতে পারে যে সাক্ষীর প্রতি সমন সম্পর্কিত বিধান রয়েছে কোন আদেশে বা দেওয়ানি কার্যবিধির কোথায় সাক্ষীকে সমন প্রদান সম্পর্কিত বিধান রয়েছে, অথবা সাক্ষীর প্রতি কি সমন জারি হতে পারে, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা দিন। এটা লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং এই ধরনের প্রশ্ন লিখিত পরীক্ষার জন্য চর্চাও করা হয়ে থাকে। খুব সম্ভবত কখনো এসেছিল কি না আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে এরকম মনে পড়ছে। যাই হোক, মূলত এই আদেশটি হচ্ছে সাক্ষীকে সমন দেয়া বা সাক্ষীকে আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা আদালত কর্তৃক। এখন প্রশ্ন হচ্ছে যে কখন সাক্ষীকে সমন দিয়ে উপস্থিত হওয়ার কথা বলার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, বা এরকম কোনো প্রয়োজনীয়তা দেখা দিলে আদালতের কার্যপদ্ধতি কি হয় সাধারণত। এই সম্পর্কিত মোটামুটি 21টি বিধি রয়েছে এই আদেশে, বা 21টি রুল রয়েছে, কিংবা বাংলায় নিয়ম বলতে পারি আমরা। তো এই 21টি রুলে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো একদম কোন রুলে কোন কথা বলা আছে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এই আদেশের ক্ষেত্রে। আমরা জানি অনেক আদেশের অনেক বিধি আছে যেটা কোন বিধিতে এই কথাটি বলা আছে সেটা সুনির্দিষ্ট করে জানতে হয়। আমার কাছে যেটা মনে হয় এই 16তম আদেশের বিধিগুলো ঠিক ওইভাবে আমাদেরকে মনে রাখার আবশ্যক নয় হয়তো, তথাপি আমরা আইনের ছাত্র হিসেবে কিংবা আইন চর্চাকারী হিসেবে আমরা যদি এই আদেশটি 1, 2 বা 3 বার পড়ে যাই তাহলে মোটামুটিভাবে আমাদের একটা ধারণা থাকবে, এমনকি কোন আদেশে মূল কথাগুলো বলা আছে সেটাও আমাদের জানা হয়ে যাবে। তো সামগ্রিকভাবে আমরা আজকে এই আদেশের বক্তব্যগুলো আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে দেখা গেল কোনো একটি পক্ষ মোকদ্দমার বাদী বা বিবাদী এমন কোনো ব্যক্তিকে বা এমন কিছু ব্যক্তিকে সাক্ষী করেছেন বা সাক্ষী হিসেবে তার আর্জিতে বা লিখিত জবাবে বা অন্য কোনো জবানবন্দিতে উনি উল্লেখ করেছেন যাকে সাক্ষ্য প্রদানের জন্য তিনি নিজে পরবর্তীতে উপস্থিত করতে পারছেন না। অর্থাৎ উনি ভেবেছিলেন যে তিনি আমার পক্ষে সাক্ষ্য প্রদান করবেন কিংবা তার সাক্ষ্য প্রদান করা প্রয়োজন বিধায় তিনি উল্লেখ করেছেন। সাক্ষ্য প্রদান করবেন কি করবেন না সেটা তার জানা ছিল না, কিন্তু যখন সাক্ষ্য প্রদানের প্রয়োজন দেখা দিয়েছে তখন দেখা গেল সেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করতে চাচ্ছে না, কিংবা সেই ব্যক্তি কোথায় আছে সেটাই জানা যাচ্ছে না। এখন তাকে আদালতের মাধ্যমে আনা ছাড়া কোনো রাস্তা নেই। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষ আদালতের নিকট আবেদন করবেন সেই সাক্ষীকে সমন দিয়ে আদালতে হাজির হতে নির্দেশ প্রদানের জন্য। এই যে আবেদন কোনো পক্ষ করলেন, আদালত যখন এরকম কোনো আবেদন পাবেন তখনই কেবল আদালত ওই সংশ্লিষ্ট সাক্ষীকে সাক্ষ্য প্রদানের জন্য সমন প্রেরণ করবেন। এখানে উল্লেখ্য যে কোনো পক্ষ যখন এইরূপ আবেদন করবেন তখন
ওই যে তৃতীয় পক্ষ সাক্ষী এসে সাক্ষ্য দিবেন, এই ক্ষেত্রে তার যে খরচ আছে, আসা যাওয়ার খরচ আছে, সেই খরচটা কিন্তু ওই আবেদনকারীকে তার আবেদনপত্রের সাথে আদালতে দাখিল করতে হবে। পাশাপাশি সমন জারির খরচ তো দাখিল করতেই হবে। সেটা যে কোনো সমন আমরা এর আগে যখন 5 বিধি, দুঃখিত, আদেশ 5 পড়েছি, ওখানে সমন সম্পর্কিত বিধানাবলী পড়েছি, ওই সকল বিধানের মতো করেই বা ওই সকল বিধানের আলোকেই সমনটা জারি হবে। কিন্তু এখানে অতিরিক্ত হচ্ছে যে আবেদনকারী কি করবেন, সেই যিনি উপস্থিত হবেন ওনাকে উপস্থিত হওয়ার জন্য যে খরচ সেটাও এখানে দাখিল করবেন। আবার মনে করেন যে এরকম একজন ব্যক্তি, ধরেন হস্তরেখা বিশারদ বা হস্তলেখা বিশারদ, হ্যাঁ, একটা টিপসহি এই ব্যক্তির কিনা সেটা এই আপনার যে বৃদ্ধাঙ্গুল রয়েছে, হ্যাঁ, সেটার যে রেখা আছে সেই রেখা, যিনি বিশারদে সেই রেখা সম্পর্কে ওনার মতামত প্রয়োজন। অথবা একটি দলিলের লেখা ওই ব্যক্তির কিনা সেটা যাচাই করার জন্য, বা কোনো সিগনেচার ওই সুনির্দিষ্ট ব্যক্তির কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যে হস্তলেখা বিশারদের প্রয়োজন হয়, তাই না? যেটাকে আমরা সাক্ষ্য আইনে পাবো বিশেষজ্ঞ সাক্ষী। তো এরকম কোনো সাক্ষীকে যদি তলব করতে হয়, আনতে হয় আদালতে, তখন উনি কেন আসবেন, তাই না? এটা তো ওনার প্রফেশন না, এটা ওনার কাজ না যে যে কোনো পক্ষ চাইলেই উনি এসে সাক্ষ্য দিয়ে যাবেন। তখন তার আসা যাওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট খরচ আছে। এটা শুধু এই ধরনের সাক্ষীর ক্ষেত্রে না, যে কোনো সাক্ষী যদি কোনো পক্ষ সাক্ষীকে আনতে চায়। কিন্তু যখন এরকম বিশেষজ্ঞ সাক্ষী হয় তখন কি হয়, দেখা গেল পক্ষ বা যদি স্বতন্ত্র সাক্ষীও হয় বা সাধারণ জনতার মধ্য থেকেও যদি কোনো সাক্ষ্য প্রদানকারী হয়, তার জন্যে আদালতে আবেদনকারী যে যাতায়াত খরচ বা তার যে খরচ সেটা দাখিল করেছে, সেটা যদি আদালতের কাছে যথেষ্ট মনে না হয়, যদি আদালতের কাছে মনে হয় এটা ইনসাফিসিয়েন্ট বা অপর্যাপ্ত, সেই ক্ষেত্রে আদালত যথেষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট করে দিয়ে সেই পক্ষকে সেই অর্থ জমা প্রদানের কথা বলতে পারে। এখন দেখা গেল পক্ষ আবেদন করেছে কিন্তু টাকা জমা দেয়নি, এই ক্ষেত্রে কি হতে পারে? এই ক্ষেত্রে আদালত চাইলে সেই পক্ষর কাছ থেকে, যেরকম অর্থের মোকদ্দমায় ডিক্রি হলে অর্থ আদায় যেভাবে করা হয়, সম্পত্তি ক্রোপ করে বা তাকে আটক করে, এই সকল পন্থা অবলম্বন করেও ওই আবেদনকারীর কাছ থেকে সাক্ষীর খরচটা আদায় করতে পারেন আদালত। এটা খুব মজার একটা বিষয়। আবার দেখা গেল যিনি সাক্ষ্য প্রদান করতে আসছেন তাকে একদিনের বেশি থাকতে হবে, মানে উনি এসেই চলে যেতে পারছেন না সেদিন। তো সেই ক্ষেত্রে ওনার যে থাকার খরচ সেটাও তাকে বহন করতে হবে। কাজেই ওইভাবে ওই থাকার জন্যে যে অতিরিক্ত খরচ, এগুলোও সে আবেদনকারী দাখিল করবেন বা তার কাছ থেকে আদায় করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি সমন পেয়ে আসার পর উনি কিংবা সমন পাওয়ার পর উনি কতদিন ওনাকে আসতে হবে, কতবার আসতে হবে? আদালত যদি মনে করে যে মোকদ্দমা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক শুনানিতে এই সাক্ষীর এই আদালতে আসতে হবে, তখন আদালত ওই ধরনের নির্দেশ প্রদান করতে পারেন। এবং সেই ক্ষেত্রে উনি যতবার আসবেন ততবারের জন্যেই কিন্তু ওই আবেদনকারীকে সেই খরচটা দিতে হবে। এবং আদালত যদি মনে করেন যে এই যে সাক্ষী বারবার আসতেছে এবং তার জন্য উপযুক্ত পরিমাণ অর্থ জমা দিয়েছে সেই আবেদনকারী, কিন্তু নিশ্চয়তা কি এই সাক্ষী একবার দুইবার আসার পর তো নাও আসতে পারে, তখন আদালত চাইলে ওই সাক্ষীকেও আবার একটি জামানত প্রদানের জন্যে বা দাখিলের জন্যে নির্দেশ দিতে পারেন নিশ্চয়তা স্বরূপ, যে কারণ যেহেতু তাকে আসা যাওয়ার জন্যে পক্ষ অর্থ জমা দিয়েছে এবং পক্ষ সকল আইনানুগ পদ্ধতি অনুসরণ করেছে, কাজেই তাকে তো অবশ্যই আসতে হবে বারবার যতদিন না মোকদ্দমা শেষ হচ্ছে, মোকদ্দমার প্রয়োজনে। সেই ক্ষেত্রে কি ওনার একটা নিশ্চয়তা দরকার, কারণ সেও একটা পক্ষের মতো তখন বিবেচিত হবে। যেরকম মোকদ্দমার বাদী বিবাদী উভয় পক্ষকে প্রত্যেক শুনানিতে আসতে হয়, অনুরূপ ওই সাক্ষীকেও আসতে হবে। কাজেই সে একটা কি করবে, যেহেতু সে না আসলে এখানে তার বিরুদ্ধে মামলা খারিজের ব্যাপার নাই কিংবা তার বিরুদ্ধে রায় দেওয়ার ব্যাপার নাই, তার আশাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কাজেই তার কাছ থেকে আদালত একটা জামানত নিতে পারে। এবং সেই ক্ষেত্রে উনি যদি জামানত দিতে অস্বীকার করেন, সেই ক্ষেত্রে আদালতও
ওই তার কাছ থেকে অর্থ আদায় যেভাবে করা হয়, অর্থ আদায়ের যে প্রক্রিয়া কোনো ব্যক্তির কাছ থেকে, ওই ধরনের প্রক্রিয়া অবলম্বন করতে পারেন, তার অস্থাবর সম্পত্তি ক্রোক করতে পারেন। হ্যাঁ, এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্থাবর সম্পত্তির কথা বলছে না, অস্থাবর সম্পত্তি। কিংবা সমন এর খরচ দেওয়ার জন্যে যখন আবেদনকারী পক্ষের কাছ থেকে যখন সেটা আদায়ের ব্যাপারে ওইরকম ক্রোকের ব্যাপার আসে, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে অস্থাবর সম্পত্তির কথা বলা হচ্ছে। তার মানে হচ্ছে সাক্ষীকেও কিন্তু একটা বাধ্যবাধকতার মধ্যে থাকতে হচ্ছে, উনি চাইলেই তার মতো করে চলে যেতে পারছেন না। এখন দেখা গেল একজন ব্যক্তি সমন পেয়েছেন, কিন্তু উনি কোনো কারণে আসলে উপস্থিত হতে পারেননি। সত্যিকার অর্থেই ওনার একটা অপারগতা ছিল, যেটা এড়িয়ে যাওয়া তার পক্ষে সুযোগ ছিল না। তখন উনি যখন পরবর্তীতে আদালতে উপস্থিত হবেন, তখন তিনি সেটি ব্যাখ্যা করে আদালতের সন্তুষ্টি গ্রহণ করবেন। যদি সেটি করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আদালত তার বিপক্ষেও ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে, হ্যাঁ, বা তার উপর জরিমানা আরোপ করতে পারে। বলা হয়েছে জরিমানার পরিমাণ সেটা অনধিক 500 টাকা, এরকম কিছু বিষয় আছে। তারপর সাক্ষী আসার ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, যেহেতু এটা অনেক আগের 1908 সালের আইন, কাজে ওখানে ওই লঞ্চ স্টিমারে আসা যাওয়ার দূরত্বের কথা বলা আছে, যে সেটা যদি স্বাভাবিকভাবে হয় 50 মাইলের বেশি হবে না, কিংবা অনেক দূরবর্তী হলে দেখতে হবে 6 ভাগের 5 ভাগ রাস্তা লঞ্চ স্টিমারে আসা যাওয়ার সুযোগ আছে কি না, ইত্যাদি ইত্যাদি। এই সকল বিষয় যদিও বর্তমান সময়ে অতটা প্রয়োজনীয় হয় না, তো এই সকল কথা এইখানে বলা আছে এই সাক্ষীর আসা যাওয়ার দূরত্বের ব্যাপারে বা থাকার ব্যাপারে, কিংবা কোন সাক্ষীকে আদালত আসার জন্য দিতে পারবেন। সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওনার যে আঞ্চলিক এখতিয়ার এর ভেতরে যদি বসবাস করে, আর আঞ্চলিক অথবা 50 মাইলের মধ্যে যদি বসবাস করে, এর বাইরে হলে ওই সকল দূরত্বের কথা এইরকমভাবে 200 মাইলের কথা বলা হয়েছে, বা এই লঞ্চ স্টিমারে আসা যাওয়ার ইত্যাদি ইত্যাদি বিধিবিধান। মুদ্রা কথা হচ্ছে মোকদ্দমার প্রয়োজনে যে ব্যক্তিকে আসা প্রয়োজন, তাকে আদালত উপস্থিত করতে বাধ্য করার সুযোগ আছে আদালতের। এই সংক্রান্ত যে সকল বিধিবিধান প্রয়োজন, তার মোটামুটি সমস্ত কিছুই এই 16তম আদেশে রয়েছে। অর্থাৎ একজন ব্যক্তিকে বাধ্য করা, একজন ব্যক্তিকে নিশ্চিত করা যে তিনি শেষ পর্যন্ত থাকবেন এখানে, প্রয়োজনে এখানে অবস্থান করবেন, সেই ক্ষেত্রে তার খরচকে বহন করবে, কিভাবে বহন করবে, ওই ব্যক্তি খরচ বহন না করলে কি হবে, কিভাবে ওই টাকাটা উদ্ধার করা হবে, এই যাবতীয় বিধিবিধান এখানে রয়েছে। অথবা দেখা গেল যে উপস্থিত হয়েছেন, কিংবা উপস্থিত হয়ে উনি সাক্ষ্য প্রদান করেছেন, কিন্তু সেটা যথাযথ নয়, বা সেটা আসলে প্রয়োজনীয় ছিল না, সেই ক্ষেত্রে যার সাক্ষ্য দেওয়া প্রয়োজন তাকে আবার আদালত নিজে থেকেই চাইলে সমন দিতে পারবেন। হ্যাঁ, একদম সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিকে, যাকে কোনো পক্ষ চায়নি, আবেদন করেনি, এরকম ব্যক্তিকেও আদালত যদি মনে করে মোকদ্দমা নিষ্পত্তির প্রয়োজন, এরকম ব্যক্তির উপস্থিত হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আদালত ওরকম ভিন্ন ব্যক্তিকেও সমন প্রদানের মাধ্যমে উপস্থিত হওয়াটা নিশ্চিত করতে পারেন, বা সাক্ষ্য প্রদান করতে বাধ্য করতে পারেন। তো এটি ছিল মূলত 16 আদেশের যে মূল বক্তব্য, অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত করার প্রশ্নে সাক্ষীকেও আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন প্রদান করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এইটা লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা আসাটা কিন্তু খুব অস্বাভাবিক না, যে সাক্ষীকে কি সমন প্রদান করা যায়, কিংবা সাক্ষীকে সমন প্রদান সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করুন। এই ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো বলতে হবে। হ্যাঁ, একদম সুনির্দিষ্ট বিধিটা যদি মনে নাও থাকে, অন্তত এই কথাগুলো বলতে হবে যে এখানে 21টি বিধি আছে, এর মধ্যে এই বক্তব্য আছে, এইভাবে প্রদান করতে হয়, এই লোককে আসতে হয়, আদালত একে বাধ্য করতে পারে, ওকে বাধ্য করতে পারে, তার যে আসা যাওয়ার খরচটা আদালত কিভাবে নির্দিষ্ট করতে পারে। এই সকল কথাবার্তা কিন্তু সমস্তগুলো যদি বলে নিজের মতো করে লিখে দেওয়া যায়, তাহলেও কিন্তু এটা একটা ভালো উত্তর হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা, 16 আদেশ সম্পর্কিত আলোচনা, কিংবা সাক্ষীর প্রতি সমন এবং সাক্ষীর উপস্থিতি সম্পর্কিত আলোচনা, দেওয়ানি কার্যবিধির আদেশ 16 সম্পর্কিত। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামীকাল হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আজ হচ্ছে 13ই এপ্রিলের 13 তারিখ, আগামীকাল 14 তারিখ। তো সকলকে পহেলা বৈশাখের, বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার এই আলোচনা শেষ করছি। সকলেই ভালো থাকবেন।